এই এক্সপ্লেনটি শুরু করার আগে তোমাদের কাছে আমার বিশেষ রিকোয়েস্ট, যদি হাতে কোনো কাজ থাকে তাহলে সবকিছু পজ করে একটু নড়ে চড়ে বসে পড়ো আজকের এক্সপ্লেন দেখার জন্য, কারণ এটা এমন এক মুভির এক্সপ্লেন হতে চলেছে যাকে বলা হয় ভায়োলেন্সের বাপ। ইন্ডিয়ার ফিল্ম হিস্ট্রিতে এরকম ভায়োলেন্স আর অ্যাকশনে ভরপুর মুভির জুড়ি মেলাভার। বলছিলাম 2024 সালে রিলিজ হওয়া মুভি যার নাম মার্কো, আমার দেখা ওয়ান অফ দ্য মোস্ট অ্যাকশন আর ভায়োলেন্সে ভরপুর একটা মুভি। প্লিজ ভিডিওটা না টেনে শেষ করার অনুরোধ জানাচ্ছি, তাহলে তুমিও বুঝতে পারবে আসলে এটা কি এক মাস্টারপিস বানিয়েছে। একবার দেখা শুরু করলে সময় কোন দিক দিয়ে চলে যাবে তুমি টেরও পাবে না। তাই অনুরোধ রইল এই এক্সপ্লেনটি দেখার পরে একবার হলো এই মুভি তোমরা দেখে নিও। ভায়োলেন্স আর অ্যাকশন কত প্রকার আর কি আর একজন ওয়ান ম্যান আর্মি তার পরিবারের হত্যার প্রতিশোধ নিতে কি পরিমাণ ভায়োলেন্স হতে পারে তার সবই রয়েছে আজকের ভিডিওতে। তাহলে চলো পেশাল বন্ধ করে একটি সাবস্ক্রাইব করে দিয়ে শুরু করি আজকের এক্সপ্লেনেশন। মুভির শুরুতেই আমাদের দেখানো হয় একটি বিধ্বস্ত পরিবারকে, যেখানে দেশের কুখ্যাত এক কসাই তার লোকজন দিয়ে এই পরিবারের প্রত্যেকটা মানুষকে ধরে এনে একে একে মেরে ফেলছে। কেউ বা গুলি করে, কেউ বা মুখের মধ্যে হাত ঢুকিয়ে সম্পূর্ণ মুখটাই ছিঁড়ে ফেলছে। এমনকি সেই বাসার ছোট ছোট বাচ্চাদেরও এরা ছেড়ে দেয়নি। কাউকে ওপর থেকে ফেলে দিয়ে, কাউকে বা ফাঁসিতে ঝুলিয়ে খুবই নির্মম ভাবে এই পুরো পরিবারকে তারা শেষ করে দিচ্ছে। শুধু এইটুকুই না, সেই বাসায় থাকা এক গর্ভবতী মেয়েকেও এই সিরিয়াস অবস্থায় তারা কঠিন বিভৎসভাবে খুন করে, আর এরপর তারা পুরো পরিবারকে শেষ করে দিয়ে সেখান থেকে চলে যায়। এখন কথা হলো এই কসাই কেন এই পরিবারের সবাইকে এত নির্দয়ভাবে হত্যা করলো, আর সব থেকে বড় প্রশ্ন হলো এই পরিবারটা আসলে কার। উত্তর জানতে হলে আমাদের বেশ কয়েক মাস আগে ফিরে যেতে হবে। মুভি সহজে বোঝার জন্য এখানে তোমাদের আগে দুইটা ভয়ানক পরিবারের সাথে পরিচয় করিয়ে দেই। এই হলো শহরের বিশাল গোল্ড মাফিয়া জর্জ। পুরো শহরের গোল্ড সিন্ডিকেট তার ইশারায় চলে। তার পরিবারে তার স্ত্রী ও ছোট কয়েকজন ছেলে মেয়ে সহ তার একটি বোন রয়েছে যার নাম সোনিয়া। জর্জেরা মূলত তিন ভাই, সে ও তার ছোট ভাই ভিক্টর, আর আরেকজন হলো ভায়োলেন্স ওয়ান ম্যান আর্মি যার নাম মার্কো। তবে জর্জ তার গোল্ডের ব্যবসা ও এই শহর সুরক্ষিত রাখতে মার্কোকে ইন্ডিয়া থেকে ইতালিতে সরিয়ে দিয়েছে, যেন সে কোনো রকম খুন খারাপি না করে। আর সে তার ছোট ভাই ভিক্টরকে আদর যত্ন করে নিজের কাছে বড় করেছে। অন্যদিকে আরেক গোল্ড মাফিয়ার পরিবারকে দেখানো হয়। এই মাফিয়ার নাম টনি পিটার, যে নিজেও একজন গোল্ড বিজনেসম্যান, আর সে হলো জর্জের বর্তমান পার্টনার। টনির পরিবারে শুধুমাত্র তার দুই ছেলে রয়েছে। বড় ছেলের নাম সাইরাস, যে একজন কুখ্যাত কসাই, আর ছোট ছেলের নাম রাসেল, যে তার বাবার সাথে গোল্ডের বিজনেস সামলাচ্ছে। এই হলো দুই পরিবারের পরিচয় পর্ব। এবার জেনে নেওয়া যাক কি এমন হলো যে এই দুই মাফিয়া একে অন্যের চিরশত্রু হয়ে উঠল। একদিন রাতে দেখা যায় ভিক্টর তার বন্ধু ওয়াসিমের সাথে বক্সিং ম্যাচ খেলা দেখে বাসায় ফিরছিল। আসলে তারা দুজনেই ছিল কলিজার বন্ধু। ভিক্টর চোখে দেখতে পেত না বিধায় ওয়াসিম বক্সিং ম্যাচের সকল কিছু ভিক্টরকে বুঝিয়ে বলতো, আর সে এভাবেই তার লাইফ এনজয় করত তার বন্ধু ওয়াসিমের সাথে। কিন্তু সেই সময়ে সেখানে টনির ছোট ছেলে রাসেল এসে ওয়াসিমকে মেরে ফেলে। তবে ভিক্টর অন্ধ হওয়ার কারণে সে ভিক্টরকে না মেরে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে তো অন্ধ, সে আর পুলিশকে কি বা বলবে। কিন্তু পরের দিন ওয়াসিমের জানাজার আগে যখন রাসেল ওয়াসিমের বাসায় যায়, তার পারফিউম শুকে ভিক্টর বুঝে যায় সেই কিলার এখানে এসেছে। তাই সে তার মোবাইল বের করে পুলিশকে কল করতে যায়। আসলে ভিক্টর ছিল কেমিক্যাল ইঞ্জিনিয়ার, যার কারণে সে চোখে কিছু না দেখতে পেলেও যে কোনো স্মেল একবার শুকলেই সেটা সে ডিটেক্ট করে ফেলতে পারত। ভিক্টর যখন মোবাইল বের করে বাসা থেকে বেরিয়ে যাচ্ছিল, এদিকে রাসেল ভিক্টরকে দেখে বুঝতে পারে যে ভিক্টর তাকে চিনে ফেলেছে। এদিকে ভিক্টর কল করে তার প্রেমিকা ঈশার কাছে, তাকে জানায় দ্রুত তার সাথে দেখা করার জন্য, কারণ তাকে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলতে চায়। কিন্তু ঠিক ওই সময়ে সেখানে একটি এসইউভি গাড়ি এসে ভিক্টরকে তুলে নিয়ে চলে যায়। সিন শিফট হলে আমরা দেখতে পাই ভিক্টরকে তুলে আনা হয়েছে একটি সিরামিক কারখানার ভেতরে। সেখানে চারিদিকে ডেঞ্জারাস কেমিক্যাল ও অ্যাসিড দেখতে পাই। রাসেল তাকে বলে, তোকে অন্ধ ভেবে সেদিন ছেড়ে দিয়েছিলাম, কিন্তু এখন দেখছি এটাই ছিল আমার বড় ভুল। ভিক্টর বলে, আমি অন্ধ বলে তুই আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবি, কিন্তু ভুলেও আমার মৃত্যুর খবর আমার ভাইয়ের কানে যেন না যায়, তাহলে আমার ভাই তোদের ছিঁড়ে ফেলবে। রাসেল জিজ্ঞেস করে, তোর ভাইয়ের নাম কি রে? ভিক্টর জানায়, আমার ভাইয়ের নাম হলো মার্কো, আর সে একটা টাইফুন। যদি আমার ভাই জানতে পারে তুই আমাকে টর্চার করছিস, তাহলে তোদের অবস্থা কি হবে সেটা স্বয়ং গডও জানে না। গেম খেলা কেবল মজাই নয়, পেয়ে যাও বিশাল আয়ের সুযোগ।
মোস্ট প্লে দিচ্ছে দারুণ অফার আর অফুরন্ত সম্ভাবনা। এটি হচ্ছে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে মজার এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম। রেজিস্ট্রেশন করলে পাচ্ছ 500 টাকা ফ্রি বোনাস, বন্ধুদের রেফার করলে পাচ্ছ আনলিমিটেড 1200 টাকা বোনাস, জন্মদিনের স্পেশাল গিফট হিসেবে 2000 টাকা পর্যন্ত এবং 5% আনলিমিটেড ডিপোজিট বোনাস। এই আইপিএল এর ধামাকা অফার হলো 200% স্পোর্টস রিলোড বোনাস 7000 টাকা পর্যন্ত। এখানে খেলে জিতে নিতে পারো ইয়ামাহা R1M, রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350, এসআর নেট্রো V15, রেডমি নোট 13 প্রো 5G এবং JBL পার্টি বক্স সহ আকর্ষণীয় পুরস্কার। 650% স্লট বুস্ট প্রতিদিন 13,000 টাকা পর্যন্ত। এছাড়াও এখানে রয়েছে সবচেয়ে দ্রুত ও নিরাপদ লেনদেনের ব্যবস্থা। বাংলাদেশের যে কোনো সহজ অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সহজেই ডিপোজিট এবং উইথড্র করা যায়। তো পিন কমেন্ট থেকে বিনামূল্যে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করে ফেলো এবং উপার্জনের যাত্রা শুরু করো। এটি একটি বিজ্ঞাপন ছিল মাত্র, এখানে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে, তাই এসব থেকে দূরে থাকার অনুরোধ রইল। ভিক্টরের এসব কথা শুনে রাসেলের মেজাজ খারাপ হয়ে যায় আর সে এই রাগের মাথায় ভিক্টরকে তুলে নিয়ে ফেলে দেয় হাইড্রোফ্লোরিক অ্যাসিডের বাথটবের মধ্যে। কয়েক মিনিটের মধ্যে ভিক্টর সেই অ্যাসিডের মধ্যে পড়ে তার মাংস গলে হাড় বের হয়ে যেতে শুরু করে আর রাসেল ভিক্টরের এই করুণ মৃত্যুর ভিডিও করতে বলে, যেন মার্কো এখানে আসলে তাকে সেই ভিডিও দেখাতে পারে। তবে ভিক্টরকে অ্যাসিডের মধ্যে ফেলার সময় রাসেলের হাতেও কিছু অ্যাসিড লেগে তার হাতের কিছু অংশ পুড়ে যায়। এই কাহিনীর পরে আমরা সেই গোল্ড মাফিয়াকে দেখতে পাই যার নাম টনি পিটার। ভিক্টরকে মেরে ফেলার জন্য সে তার ডান হাত জনকে বলতে থাকে এরকম ভুল যেন আর না হয়, কারণ মার্কো যদি এই খবর জেনে যায় তাহলে তাদের মতো মাফিয়াকে উড়িয়ে দিতে তার মাত্র 5 মিনিট সময় লাগবে। তাই সে তাদের বলে কিভাবে এই হত্যাকে অন্যদিকে চাপানো যায় তার ব্যবস্থা করতে। রাসেল তার বাবার মুখে মার্কোর এমন ভয়ানক নাম শুনে সেও বুঝতে পারে এই মার্কো যেন তেন কোনো মামুলি গ্যাংস্টার নয়। পরের দিন দেখা যায় ভিক্টরের লাশ নদীতে ভেসে কিনারায় আসে আর সেখানে পুলিশ এসে সেই ডেড বডি রেস্কিউ করে নিয়ে চলে যায়। সেখানে ফরেন্সিক ডাক্তাররা জানায় এই লোককে কোনো ভয়ানক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে মারা হয়েছে, যার কারণে তার বডির কোনো অস্তিত্ব বেঁচে নাই। পুলিশ স্টেশনে দেখা যায় ইন্সপেক্টর ভিক্টরের কল অ্যানালাইসিস করে তার লাস্ট নাম্বার হিসেবে তার প্রেমিকা ঈশাকে ডেকে আনে। সাব ইন্সপেক্টর জিজ্ঞেস করে, স্যার আমরা কি সেই ডেড বডি এদের দেখাবো? ইন্সপেক্টর জানায় কোনো দরকার নাই, আগে পরিবারের সাথে ডিএনএ ম্যাচ করাই, তারপর সহি সালামতে আমরা তাদের বডি ফিরিয়ে দেব, কারণ আমরা কোনো রক্তপাত চাই না। অন্যদিকে আমরা ভিক্টরের বাসায় শোকের মাধ্যম দেখতে পাই। সেখানে ভিক্টরের বড় ভাই জর্জ তার লোকদের জানায় তার ছোট ভাইয়ের যত দ্রুত সম্ভব ফিউনারেল করে দিতে, কারণ সে চায় না মার্কো এই খবর জেনে যাক। যদি সে জানতে পারে তাহলে এই শহর আর শহর থাকবে না, সম্পূর্ণ একটা শ্মশান হয়ে যাবে। জর্জ জানায় আমার ভাইয়ের হত্যাকারীকে খতম করার জন্য আমি একাই যথেষ্ট, এই ছোট কারণে মার্কোর কোনো প্রয়োজন নাই। কিন্তু জর্জের ম্যানেজার জানায়, স্যার এই নিউজ মার্কো এতক্ষণে জেনে গেছে। আসলে কি এই মার্কো? মার্কোর পরিচয় আমরা ফ্ল্যাশব্যাক থেকে জর্জের মুখেই জানতে পারি। বেশ কিছু বছর আগের ঘটনা। একদিন জর্জের এক পার্টনার তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য তার এক ভাইকে কিডন্যাপ করে নিয়ে যায় আর তাকে কল করে বলে, পার্টনার তোমার ভাইকে আমি ধরে এনেছি, তাই ভাইকে বাঁচাতে চাইলে 4 কেজি বিস্কুট নিয়ে চলে আসো। না রে ভাই, খাবার বিস্কুট নয়, 4 কেজি গোল্ডের বিস্কুট নিয়ে আসার জন্য বলে। এই কথা শুনে জর্জ মনে করে হয়তো তারা তার ছোট ভাই ভিক্টরকে ধরে নিয়ে গেছে, তাই সে তার সম্পূর্ণ বাড়িতে ভিক্টরকে খুঁজতে থাকে। তবে অবশেষে জর্জ দেখতে পায় তার ছোট ভাই ভিক্টর বাড়ির আঙিনায় বসে রিল্যাক্সে গান শুনছে, মানে সেই কিডন্যাপার ভুল করে মার্কোকে ধরে নিয়ে গেছে। এই কাহিনী বুঝতে পেরে জর্জ তার স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ সেই কিডন্যাপার স্বয়ং তার মৃত্যুকেই কিডন্যাপ করে নিয়ে গেছে। এবার দেখা যায় সেই কিডন্যাপার তার আস্তানায় ফিরে এসে দেখতে পায় সেখানে তার সকল লোক মরে পড়ে রয়েছে আর তাদের কারো বডি থেকে মাথা আলাদা, কারো বা হাতের কবজি ছিন্ন ভিন্ন হয়ে রয়েছে। এই কাহিনী দেখে সেই কিডন্যাপারের তো কলিজায় শুকিয়ে যায়। তবুও এক পা করে সামনে যেতে গাড়ির মধ্যে থেকে বেরিয়ে আসে মার্কো আর কোনো দেখা দেখি ছাড়াই সবাইকে কেটে কুচি কুচি করা শুরু করে। ভাইরে, এমন ভায়োলেন্স হয়তো বলিউড ইন্ডাস্ট্রিতে এটাই প্রথম। মার্কো একে একে সবাইকে কচু কাটা শুরু করলে সবাই এবার জান নিয়ে পালানো শুরু করে, কিন্তু মার্কোর কাছে কোনো ছাড় নেই। সে এক একজনকে ধরে কারো হাত কারো মাথা নামিয়ে দিতে থাকে আর এভাবে সবাইকে মেরে সে তার পকেট থেকে একটি সিগারেট বের করে। সিন শিফট হলে আমরা দেখতে পাই মার্কো সত্যি সত্যি তার কলিজার ছোট ভাই ভিক্টরের মার্ডারের খবর জেনে গেছে, তাই সে এবার ইতালি থেকে ইন্ডিয়া ফিরে আসে। মানে সে তার ভাইয়ের হত্যাকারীর সাথে যে কি করতে চলেছে তা সবার ধারণার বাহিরে। গাড়ি থেকে নেমে এসে
চার্চে যায় আর তার ভাই ভিক্টরের কফিনে হাত রাখে। সেখানে তার ভাইয়ের সাথে কাটানো স্মৃতিগুলো তার মনে হতে থাকে। আসলে ভিক্টর ছোট থেকে জন্মান্ধ হওয়ায় মার্কো তাকে সব সময় আগলে রাখত। বুঝতেই পারছো ছোট ভাইয়ের প্রতি বড় ভাইয়ের ভালোবাসা কেমন হতে পারে। এরপর সে সরাসরি মাইকের সামনে যেয়ে দাঁড়ায় আর সবাইকে উদ্দেশ্য করে বলে যে আমার কলিজার আদরের ভাইয়ের সাথে এই কাজ করেছে তাকে আমি এমন ভাবে মারবো যে পোস্টমর্টম করার জন্য তার কোনো অঙ্গ খুঁজে পাওয়া যাবে না। সেই চার্চে মার্কোর বড় ভাই জর্জ আর আসল হত্যাকারী টনি ও তার ছেলে রাসেল উপস্থিত ছিল। মার্কোর এই ভয়ানক প্রতিশোধের রাগ দেখে তারা ভেতর থেকে ঘামা শুরু করে, কারণ যদি মার্কো জানতে পারে তার ভাইয়ের হত্যাকারী তারাই, তবে তাদের ভয়ানক মৃত্যু নিশ্চিত। তাদের পবিত্র উপাসনালয় চার্চে এমন ভাবে হুমকিমূলক কথাবার্তা বলার কারণে মার্কোর বড় ভাই জর্জ তাকে বকাঝকা করতে থাকে। কিন্তু মার্কো জানায় এটা চার্চ হোক বা মন্দির হোক, যে আমার ভাইকে মেরেছে আমি তার এমন অবস্থা করব যে তার দেখার মতো কোনো অবস্থা থাকবে না। এরপর জর্জ তার সিন্ডিকেটের সবাইকে ডেকে মিটিং এ বসায়, কারণ মার্কো ভায়োলেন্স হওয়ার আগেই সেই খুনিকে খুঁজে বের করতে হবে। আর জর্জ নিজের হাতে তার ভাইয়ের খুনিকে জবাই করে হত্যা করতে চায়। এখানে আমরা জর্জের পার্টনার টনিকে দেখতে পাই। সে জর্জকে বলে তুমি কোনো টেনশন করো না বন্ধু, তোমার ভাই মানে আমারও ভাই, তুমি এই কাজ আমার উপরে ছেড়ে দাও। ভিক্টরের খুনি যেখানেই লুকিয়ে থাকুক আমি তাকে ধরে এনে তোমার পায়ের নিচে ফেলবো। এবার তো বুঝতেই পারছো খেলা কোন দিকে মোড় নিবে। এখানে সে তার ছেলে রাসেলের সাথে জর্জের পরিচয় করিয়ে দিয়ে বলে আমার ছেলে একাই যথেষ্ট সেই খুনিকে খুঁজে বের করতে। ঠিক ওই সময়ে সেখানে এসে দাঁড়ায় মার্কো। এসব দেখে মার্কো বলে এসব বাচ্চা পোলাপাইনের কোনো দরকার নাই, কিন্তু সিন্ডিকেটের একজন জর্জকে বলে তোমার ভাইয়ের আসলে কোনো ধারণা নাই যে আমরা কত বড় মাফিয়া। হঠাৎ মার্কো সেই সিন্ডিকেটের ঘাড় চেপে ধরে তার ঘাড় মোটকে তাকে সেখানেই মেরে ফেলে। এবার যাওয়ার আগে মার্কো বলে তোদের আসলে আমার সম্পর্কে কোনো ধারণা নাই যে আমি কি জিনিস। এটা বলে মার্কো সেখান থেকে চলে যায়। অন্যদিকে পুলিশ ওয়াসিমের কেস রেখে আগে ভিক্টরের খুনিকে খোঁজা শুরু করে, কারণ মার্কো একটা জ্বলন্ত আগ্নেয়গিরি, সে যে কোনো সময় ব্লাস্ট হবে, কিন্তু তারা কোনোভাবেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। এদিকে শহরে এবার শুরু হয় একের পর এক গ্যাং কিলিং, আর পুলিশ সেই লাশগুলো খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যেতে থাকে। আসলে এই খুনগুলো করছিল স্বয়ং গোল্ড মাফিয়া জর্জ। আসলে এখানে ছিল আরো এক নিখুঁত প্ল্যান। টনি এবার জর্জকে তার নিজের শত্রুদের পেছনে লাগিয়ে দিয়েছিল আর তাকে বলে এরাই হয়তো তোমার ভাইকে মেরেছে। আর ভাইয়ের প্রতিশোধ নিতে জর্জ নিজের হাতে টনির সকল শত্রুদের সাফ করতে থাকে। মানে টনি নিখুঁত এক প্ল্যানে জর্জকে ফাঁসিয়ে দিয়ে তার হাতে নিজের কাজ করে নিচ্ছিল। কিন্তু এবার সে জানায় জর্জকে আমরা যেভাবে ব্যবহার করেছি সেভাবে মার্কোকে ব্যবহার করতে পারবো না, তাই আপাতত মার্কোর সাথে হাত মিলিয়ে তার গোলামের অভিনয় করতে হবে আর সুযোগ বুঝে মার্কোকেও মেরে দিতে হবে। বাপের প্ল্যান মতো রাসেল সেটাই করে। সে মার্কোর কাছে যায় তার পিএ মানে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে এই হত্যাকারীকে খুঁজে বের করার প্রতিশ্রুতি দেয়। মার্কো রাসেলকে তার পিএ হিসেবে রাখলেও সে সোজা চলে যায় ওই ইন্সপেক্টরের কাছে। যখন ইন্সপেক্টর জানতে পারে তার সামনে বসে রয়েছে স্বয়ং মার্কো, এবার তার হুঁশ উড়ে যায়। ফলাফল সেই ইন্সপেক্টর তাকে জানায় তোমার ভাইয়ের হত্যা তার বন্ধু ওয়াসিমের হত্যার সাথে কানেক্টেড, কারণ ওয়াসিমের দাফনের দিনে তোমার ভাই ভিক্টর আমাদের থানায় বেশ কয়েকবার কল করেছিল, কিন্তু সে কিছু বলতে পারেনি। আর তোমার ভাইকে হাইড্রোফ্লোরিক অ্যাসিডের মধ্যে ডুবিয়ে মারা হয়েছিল। এসব শুনে মার্কো জিজ্ঞেস করে এই হাইড্রোফ্লোরিক অ্যাসিডের গোডাউন আমি কোথায় পাবো। এদিকে টনি ও রাসেল আসে ওয়াসিমের ভাইয়ের কাছে। আসলে এই ওয়াসিমের ভাই নিজের ব্যবসার ভাগের টাকার জন্য তার নিজের ভাই ওয়াসিমকে সেদিন রাসেলকে দিয়ে মার্ডার করিয়েছিল। সেখানে রাসেল বলে মার্কো তোর কাছে আসবি তোর ভাইয়ের খুনিকে খুঁজতে, আর তুই সবকিছুই অস্বীকার করবি, তা না হলে তোকে আমি শেষ করে দেব। পরের দিন সত্যি মার্কো আসে ওয়াসিমের বড় ভাইয়ের কাছে। মার্কো জিজ্ঞেস করে বল তোর ভাইকে কে মেরেছে, কিন্তু ওয়াসিমের ভাই এবার রাসেলের দিকে তাকালে রাসেল তাকে ইশারা করে কিছুই না বলতে। তাই ওয়াসিমের বড় ভাই ঠিক সেই কথাগুলোই তাকে বলে যেগুলো গতকাল রাসেল তাকে বলতে বলেছিল। এখানে কোনো উত্তর না পেয়ে মার্কো বুঝে যায় সে মিথ্যে কিছু বলেছে। এবার মার্কো দেখা করে এক সিন্ডিকেট মেম্বারের সাথে। সেও কিছু বলতে না চাইলে সে তার সিগারেটের আগুন সেই লোকের মাথায় চেপে ধরলে সেই লোক তাকে একটি ঠিকানা দেয়, যেখানে গেলে মার্কো সবকিছুই জানতে পারবে। মার্কো এবার তার দল বল নিয়ে সেই ঠিকানায় যায়।
সেখানে সবাই মার্কোর এই অ্যাটিটিউড দেখে থ হয়ে তাকে দেখতে থাকে। আসলে এটা ছিল একটি বক্সিং ক্লাব, আর এখানে সবাই বক্সিং এর উপরে বেটিং খেলতো। সেখানে মার্কো গেলে রিং এর ভেতর থেকে একজন মার্কোকে তার সাথে ফাইট করতে বলে। আসলে এই লোকগুলো ছিল রাসেলের লোক। প্ল্যান ছিল মার্কোকে এখানে খেলার নাম দিয়ে বেদম পিটিয়ে হত্যা করা, কিন্তু এরা তো জানে না মার্কো কি জিনিস। মার্কো গেট খুলে ভেতরে গেলে রিং এ থাকা সেই বক্সার বলে, তুই খুব বড় ভুল করেছিস এই আস্তানায় ঢুকে পড়ে, কারণ একবার যে এখানে আসে সে আর কোনোদিন বাইরে বের হয় না। সেই বক্সার বলে, শুনেছি তোর ভাইয়ের নাকি ছিন্ন ভিন্ন বডি পাওয়া গিয়েছিল, কিন্তু আজকে তোর বডিও কেউ পাবে না। এটা বলে সে মার্কোর সানগ্লাস খুলে নিজের চোখে পড়তে মার্কো এক ঘুষি মেরে তাকে শুইয়ে দেয়, আর সেই সানগ্লাস নিজের হাতে ধরে নেয়। এবার সে বলে, তুইও একটা বড় ভুল করে ফেলেছিস আমার ভাইয়ের নাম নিয়ে। এটা বলে সে তাকে উড়াধুরা মারা শুরু করে। মার্কো তার হাত ভেঙে কুচি কুচি করা শুরু করলে বাহির থেকে আরো গুন্ডা রিং এ ওঠা শুরু করে, তবে সে তাদেরকেও মেরে পাটপাট করে দিতে থাকে। আর ফাইনালি সেই বক্সারের ভাঙা হাতের কবজির ওপরে পা রেখে জিজ্ঞেস করে, বল আমার ভাইকে কারা মেরেছে। কিন্তু সাইড থেকে রাসেল সেই বক্সারকে চোখ দিয়ে ভয় দেখাতে থাকে। ফলে সেই বক্সার জানায়, আমি তাদের দেখেছি কিন্তু তাদের চিনি না। এদিকে দেখা যায় বাসায় ফিরে রাসেল তার বাপকে বলতে থাকে সে মার্কোকে মেরে ফেলতে চায়, কারণ মার্কো যেভাবে খুঁজে বেড়াচ্ছে কোন দিন তাদের গলা চেপে ধরবে। কিন্তু টনি জানায় এখনই নয়, আগামীকাল জর্জের 110 কেজি সোনার চালান আসবে, আগে সেই সোনাগুলো লুট করতে হবে, তারপর তাদের দুই ভাইকে শেষ করে দেব। কিন্তু আরেক সিন্ডিকেট মেম্বার জিজ্ঞেস করে এটা এতটাও সহজ নয়, কারণ এখন মার্কো রয়েছে। কিন্তু টনি তাকে তার প্ল্যানের সবকিছুই বলে দেয়। প্রথমে তারা সকল সোনা কাস্টমস অফিসারের হাতে ধরিয়ে দিবে, তারপরে 110 কেজি সোনার মধ্যে 30 কেজি সোনা কাস্টমস অফিসারকে ঘুষ দিবে, আর বাকি 90 কেজি সোনা তারা নিজেরাই মেরে দিবে। আর এই কাজের জন্য তাদের কাস্টমস অফিসারের সাথে ডিল করাই রয়েছে। ঠিক প্ল্যান মতো তারা সেই কাজটাই করে, আর জর্জের সকল সোনা লুটে নেয়। এই কাহিনীতে জর্জ তার সিন্ডিকেটের সাথে মিটিং বসিয়ে বলতে থাকে, সবাই কান খুলে শুনে রাখ, আমি জানি আমাদের মধ্যে কেউ একজন এই লুটের প্ল্যান করেছে, তাই আমি তাকে 24 ঘন্টা সময় দিলাম যেন সকল সোনা আমার বাসায় পৌঁছে যায়, নয়তো আমি সেই কাস্টমস অফিসারের ওপরে টিকিট কেটে দেব। আর 24 ঘন্টা পর এমনিতেই জেনে যাব আসলে কে এই বিশ্বাসঘাতকতা করেছে। এসব বলে জর্জ রেগে গাড়িতে চলে আসলে তার পেছনে আসে টনির চালা জন। সে এসে জর্জকে বলে, স্যার আমি জানি আপনার গোল্ড কে নিয়েছে। এটা বলে সে জর্জের গাড়িতে উঠে বসে, আর এবার সে বলতে শুরু করে, তোর গোল্ড আমার বস টনি মেরে দিয়েছে, আর সেখানে আমার ভাগ্য রয়েছে। এসব বলার সময়ে জন জর্জের পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়ে বারবার স্ট্যাব করতে থাকে। খবর পেয়ে এবার মার্কো হসপিটালে আসে, আর সেখানে তার বড় ভাই জর্জকে আইসিইউতে দেখতে পায়। এক ভাইকে হারিয়ে এখন সে অন্য ভাইকেও হারাতে বসেছে চোখের সামনে। সেখানে আমরা টনিকে দেখতে পাই, আর সে কঠিন এক অভিনয় করে মার্কোকে বলে, যারা এই কাজ করেছে আমি তাদের কেটে ফেলবো। সে শুধু আমার পার্টনার নয়, বরং আমার বড় ভাইয়ের মতো। এসব বলে টনি সেখান থেকে চলে যায়। গাড়িতে এসে টনি তার জ্বালা জনকে মারতে থাকে। টনি জানায়, শালা কিভাবে মেরেছিস, এখনো সে বেঁচে রয়েছে। ডাক্তার বলেছে 2-3 দিন পরে তার জ্ঞান ফিরে আসবে, এখন তোকে আমি কিভাবে বাঁচাবো, তাই তাড়াতাড়ি এই শহর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে যা, যতদিন আমি না ডাকবো তোর এই মুখ আমাকে দেখাবি না। অন্যদিকে দেখা যায় সেই ইন্সপেক্টরের সাথে দেখা করতে আসে একজন ইন্ডিয়ান ইউটিউবার। সে জানায়, স্যার ওয়াসিমের হত্যাকারীকে সেটা আমি জানি। সেই ইউটিউবার একটি পেন ড্রাইভ ইন্সপেক্টরকে দিয়ে জানায়, সেদিন আমিও সেখানে গিয়েছিলাম একটি কাজে, আর আমি আমার গাড়ি পার করে সেখানেই রেখেছিলাম। কিন্তু আমি যখন 2 দিন পরে আমার গাড়ি নিয়ে ফিরে আসি, তখন আমার গাড়িতে লাগানো ক্যামেরায় সবকিছুই রেকর্ড হয়ে যায়। আসলে ওয়াসিমের হত্যার পুরো ভিডিও রেকর্ডটি সে ওই ইন্সপেক্টরের হাতে তুলে দেয়। ইন্সপেক্টর সেই ভিডিও ফাইল নিয়ে যায় তার অফিসারের কাছে। এবার ইন্সপেক্টর সবকিছুই তার অফিসারকে জানায়। অফিসার জিজ্ঞেস করে, এই ভিডিও যেই করেছে সেই ইউটিউবারের ডিটেলস কি? সেই ইন্সপেক্টর জানায়, তার সকল ডিটেলস আপনি এই ফাইলের মধ্যে পেয়ে যাবেন। ইন্সপেক্টর চলে গেলেই দেখা যায় সেই অফিসার ওই ভিডিও ফাইল তার ডাস্টবিনে ফেলে দেয়। মানে এই অফিসার ছিল টনির পালা টাকার কুকুর। সেই রাতে ইন্সপেক্টর যখন তার বাসায় কেস রেডি করছিল, তার পেছনে এসে দাঁড়ায় টনির ছোট ছেলে রাসেল, আর তাকে সেখানেই মেরে ফেলে। এরপর রাসেল
যায় সেই ইউটিউবারের কাছে, তাকে জিজ্ঞেস করে তোর ইউটিউবার হওয়ার খুব ইচ্ছা তাই না, চল তোকে আগে ইউটিউবের পলিসি বোঝায়। পরে সিনেই দেখা যায় রাসেল সেই ইউটিউবারকেও মেরে ফেলেছে। টনি এত নিখুঁত খেললেও সেই ইন্সপেক্টর ছিল তার থেকেও বড় খিলাড়ি। সেই ইন্সপেক্টর আগেই বুঝে গিয়েছিল তার জীবনের ঝুঁকি রয়েছে, তাই সে ওই ভিডিওর একটি কপি জর্জের লোকের কাছে দিয়ে বলেছিল যদি আমি কখনো মার্ডার হয়ে যাই তাহলে এই ফাইল যেন সে জর্জ বা মার্কোর হাতে তুলে দেয়। হসপিটালে দেখা যায় জর্জের জ্ঞান ফিরে এসেছে আর তার লোক সেই ভিডিও এনে তার হাতে দিয়েছে। এবার জর্জ সেই ভিডিও দেখে বুঝতে পারে কারা তার নিষ্পাপ ভাইকে মেরে ফেলেছিল। জর্জ কল করে মার্কোর কাছে আর তাকে বলে ওয়াসিমকে যারা মেরেছিল তারাই আমার ভাইকে মেরেছে আর তার হাতে অ্যাসিডে পুড়ে যাওয়ার একটি দাগও রয়েছে, আর সেই লোক আর কেউই না বরং টনির ছোট ছেলে রাসেল। মজার ব্যাপার হচ্ছে মার্কো এই কথাগুলো রাসেলের সাথে বসে একই গাড়িতে লাউড স্পিকার দিয়ে শুনছিল। মার্কো কিছু করার আগেই পেছন থেকে মার্কোর গলায় দড়ি দিয়ে পেঁচিয়ে ধরে আর রাসেল সেই ভিডিও মার্কোকে দেখানো শুরু করে যে কিভাবে তার ভাই ভিক্টরকে তারা অ্যাসিডের মধ্যে ফেলে মেরে ফেলেছিল। এবার মার্কোকে নামিয়ে তার জন্য একটি কবর খোঁড়া শুরু করে আর রাসেল একটি চাকু এনে মার্কের ঘাড়ের মধ্যে ঢুকিয়ে দেয়। এরপর চেইনসো নিয়ে আসে মার্কোর গলার কাছে, কিন্তু তারা তো জানে না মার্কো কি এক ভয়ানক জিনিস। তার চোখে কোনো ভয় না দেখে রাসেল জিজ্ঞেস করে আসলে তুই কিসে ভয় পাস রে? তার সাথে থাকা তার ভাইয়ের ম্যানেজারকে ধরে আনে আর চেইনসো দিয়ে তার এক হাত নামিয়ে দেয়। এবার রাসেল তার চালাদের অর্ডার দেয় মার্কোর নাম চিরতরে মুছে ফেলার জন্য। একজন যে মার্কোর গলায় ছুরি চালাতে যায় মার্কো তার হাত কামড়ে দিয়ে সেই ছুরি নিজের মুখে ধরে নিয়ে ওই লোকের গলার মধ্যে ঢুকিয়ে দেয়। আরো একজন তাকে মারতে আসলে সে তার কান ছিঁড়ে নেয়। এরপর গলার মধ্যে থেকে সেই চাকু বের করে নিয়ে ওই চাকু দিয়ে সবাইকে কেটে ফেলা শুরু করে। এই হাত বাঁধা অবস্থায় সে মাত্র মুখে চাকু নিয়ে সবাইকে মেরে পাট পাট করে দিতে থাকে। এখানে যে ফাইটিং সিন ছিল তার কোনোই এক্সপ্লেন সম্ভব নয়। সেখানে আরো গ্যাং ব্যাং কুড়াল নিয়ে মার্কোকে মারতে যায়, তবে মার্কো তার হাত বাঁধা অবস্থায় তাদের হাতের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে উল্টো করে তাদের হাত ভেঙে হাড় বের করে দেয়। এরপর সেই চাকু তার মুখের মধ্যে বসিয়ে দিয়ে তার হাতের বাঁধন কেটে নেয়। সে তার হাত খুলে নিয়ে গ্যাংয়ের আনা সকল কুড়াল দিয়ে তাদের কেটে কুপিয়ে কুচি কুচি করে ফেলা শুরু করে। এভাবে সে ওইখানের সবাইকে মেরে রাসেলকে ধরে, কিন্তু রাসেল জানায় আমাকে মেরে ফেললে তুই আর কোনোদিন ভাতিজার মুখ দেখতে পারবি না। আসলে ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশা ছিল প্রেগনেন্ট আর তার গর্ভে রয়েছে মার্কোর ভাই ভিক্টরের বাচ্চা। তাই রাসেল বলে আমাকে ছেড়ে দে আর নিজের অন্ধ ভাইয়ের বাচ্চাকে বাঁচিয়ে নে। সেখানে ভিডিও কলে দেখা যায় টনি এসে ভিক্টরের প্রেগনেন্ট গার্লফ্রেন্ডকে ধরে নিয়েছে আর মার্কোকে জানায় আমার ভাইকে ছেড়ে দে আর নিজের ভাইয়ের বাচ্চাকে নিয়ে যা। ফলে মার্কো আর রাসেলকে না মেরে ছেড়ে দেয় আর তাকে ছেড়ে দিয়ে সে খুঁজে বের করে টনির সেই চেলা জনকে, যে তার ভাই জর্জকে চাকু মেরেছিল। তাকে ধরে বেদমকে নিয়ে একটি কন্টেনারের মধ্যে বেঁধে জিজ্ঞেস করে বল তোর বস টনিকে কোথায় পাবো। জন কিছু না বলার কারণে সে কন্টেনারের মধ্যে নাইট্রোজেন গ্যাস অন করে দেয় আর তাকে একটি মোবাইল দিয়ে বলে 30 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমাকে তোর বসের লোকেশন জানাবি, নয়তো তোকে এই কন্টেনারের মধ্যে মরতে হবে। গ্যাস ছড়িয়ে পড়া শুরু করলে জন মার্কোকে কল করে তার বস টনির লোকেশন বলে দেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সাথে সাথে বিশাল এক বিস্ফোরণে কন্টেনার উড়ে যায়, সেই সাথে জনের বডি ছিন্ন ভিন্ন হয়ে যায়। লোকেশন পেয়ে মার্কো সেদিকে গাড়ি ঘুরিয়ে যাওয়া শুরু করে। আস্তানায় পৌঁছে সেখানে ভেতরে যেতে চাইলে এখানে দুজন এসে তাকে থামিয়ে দেয়। এরপর একজন তার দাঁতের ময়লা তুলে মার্কোর ব্লেজারে মুছে দিয়ে তাকে বলে এখান থেকে ভেগে যা, তোর অন্ধ ভাইকে তো অ্যাসিডে পুড়িয়ে মেরেছি, তোকে এবার জ্বলন্ত জ্বালিয়ে দেবো। ঘুরে উঠে মার্কো এক লাথি মেরে তার সেই দাঁত ফেলে দেয় আর অন্যজনকে মেরে তার জামা ছিঁড়ে নিয়ে তার ব্লেজারের ময়লা তুলে নেয়। এখানে একে একে শত শত গুন্ডা আসা শুরু করে আর মার্কো তাদের একে একে কুপিয়ে পিটিয়ে মারা শুরু করে। এভাবে সবাইকে মেরে মার্কো ছাদের উপরে উঠে আসে, কিন্তু সেখানে ঈশা ছিল না, বরং সেখানে ছিল অন্য মেয়ে। এদিকে নিচে টনি আসার সময় দেখতে পায় তার সকল গার্ড খুব খারাপ ভাবে জখম অবস্থায় পড়ে রয়েছে। ছাদে এসে টনি মার্কোকে বলে তোর তো অনেক হিম্মত রে ছোড়া, একাই আমার 200 মানুষকে শুইয়ে দিয়েছিস, তবে তোর অন্ধ ভাইয়ের বাচ্চাকে মারার আগে আমি একবার তোর ভাইয়ের বউয়ের সাথে আনন্দ করতে চাই আর তারপর খুব যত্ন সহকারে তাকে মেরে ফেলতে চাই, কিন্তু তুই এখান থেকে কিভাবে বাঁচবি? তবে তোকে একটা সুযোগ দিলাম, যদি তুই নিজেকে বাঁচাতে চাস তবে তোর ভাই জর্জের সকল গোল্ড আমাকে দিয়ে দে। তাই মার্কো তার সকল গোল্ড নিয়ে টনির ছেলে রাসেলের সাথে দেখা করতে যায় আর সেই গোল্ডের ব্রিফকেস তাদের দিয়ে দেয়। রাসেল বলে কিরে এতদিন তো শুনেছিলাম তুই নাকি ভায়োলেন্সের বাপ, আজকে নিজেকে বাঁচাতে এত ভয় যার কারণে নিজের ভাইয়ের গোল্ড চুরি করে এনেছিস আমাকে
আমাকে দেওয়ার জন্য। কিন্তু রাসেল যখন সেই ব্রিফকেস খুলে সে দেখতে পায় সেই ব্রিফকেসের মধ্যে ছিল তার বাপ টনির কাটা হাত। আসলে তখন মার্কোকে ধমকানোর সময় টনি তার এই হাতটি খুব ব্যবহার করছিল, যার কারণে সে তার হাতটাই কেটে নিয়ে এসেছে। ভাইরে কি মারাত্মক লেভেলের অ্যাটিটিউড। মার্কো বলতে থাকে, তোর বাপের হাত কেটেছে 20 মিনিট হলো, তাই এখনো সময় আছে, এই হাতটা নিয়ে যা আর তোর বাপের হাতে লাগিয়ে নে, নয়তো তোর বাপ তো পঙ্গু হয়ে যাবে আর সবাই তোকে ল্যাংড়ার ছেলে বলবে। তাই চুপচাপ ঈশাকে ছেড়ে দে আর তোর বাপের লোকেশন জেনে নে। বাপকে বাঁচাতে রাসেল ঈশাকে ছেড়ে দেয় আর তার বাপের লোকেশন জেনে নে দ্রুত সেদিকে যেতে শুরু করে। রাসেল সেখানে যে দেখতে পায় এক মারাত্মক ফাঁদের মধ্যে মার্কো তার বাপ টনিকে বেঁধে রেখেছে। সেখানে তার কাটা হাত থেকে তখনও ব্লিডিং হচ্ছিল, মানে তারা যত লেট করবে টনি ব্লিডিং হয়ে মারা যাবে। তারা দরজায় হাত দিতে গেলেই সেখানে সেট করা রাইফেল থেকে ফায়ার হবে আর সেই সাথে মাথার ওপরে রাখা অ্যাসিড এসে পড়বে টনির মাথায়। ফলে তারা জানালা ভেঙে ভেতরে আসে, তবে তারা বুঝতে পারছিল না কিভাবে আগে কোনটা সরাবে। রাসেল আগে খুবই সাবধানে তার মাথার ওপরে রাখা অ্যাসিডের জার খুলে নিয়ে সরিয়ে ফেলে। এরপর অতি সাবধানে রাইফেলের ট্রিগার থেকে দড়ি সরিয়ে ফেলে আর তার বাপকে মুক্ত করে ফেলে। তবে বাইরে যাওয়ার সময় তারা যেই মেইন গেট খুলে গেটের চাপা খেয়ে বোমার সুইচ অন হয়ে যায়। সবাই পালিয়ে গেলেও টনি বোমার ব্লাস্টে ছিন্ন ভিন্ন হয়ে সেখানেই মারা যায়। চোখের সামনে বাপের এমন মৃত্যু দেখে রাসেল এবার যায় তার বড় ভাই সাইরাসের কাছে, যে একজন কসাই। আসলে এই সাইরাসও মার্কোর মতো তার পরিবার থেকে দূরে থাকতো, তবে যখন সে জানতে পারে তার বাবার বেঁচে নাই, সে তার ছোটবেলার স্মৃতি মনে করতে থাকে। সে তার বাপের কাটা হাতটুকু একটু দেখে দিয়ে সেখান থেকে চলে যায়। সাইরাস চলে গেলেই দেখা যায় সে মানুষ কেটে টুকরো টুকরো করে রেখেছে। এদিকে জর্জ খুঁজতে খুঁজতে ওয়াসিমের ভাইকে ধরে আনে আর তাকে বরফের ওপরে রেখে ফাঁসিতে ঝুলিয়ে দেয় আর এভাবেই তাকে মেরে ফেলে। এদিকে সাইরাস তার বাসায় ফিরে আসে আর তার ভাই রাসেলকে জিজ্ঞেস করে সেই কে যে আমার বাবাকে মেরেছে। রাসেল জানায় ও নাম মার্কো। সেই রাতে ঈশার ডেলিভারি পেন শুরু হলে বাসায় ডাক্তার আনা হয় তার ডেলিভারি করানোর জন্য, কিন্তু বাইরে এদিকে এসে উপস্থিত হয় সাইরাস ও রাসেল। পুরো বাড়ির ইলেকট্রিসিটি শাটডাউন করে দিয়ে তারা একের পর এক গ্রেনেড ফেলা শুরু করে বাসার মধ্যে। মার্কো বুঝতে পারে এবার তার আসল রূপ দেখাতে হবে। সে বাসার মহিলা আর বাচ্চাদের একটি সেফ জায়গায় রেখে বাইরে বেরিয়ে যায় আর ভেতরে জর্জ একাই সবাইকে মেরে পাট পাট করে দিতে থাকে। বাইরে মার্কো এসে সবাইকে মেরে শুইয়ে দেওয়া শুরু করে। সে তাদেরই গান আর রাইফেল তুলে নিয়ে উড়াধুরা ফায়ার করে তাদের কিল করা শুরু করে। কিন্তু এদিকে অন্য একটি দল বাসার ভেতরে ঢুকে যায় আর বাসার মহিলা বাচ্চাদের হোস্টেজ করে নেয় আর সাইরাস এসে জর্জকে ধরে নেয়। সে তার চাকু বের করে আস্তে করে জর্জের গলা ফাঁসিয়ে দিয়ে তাকে সেখানেই মেরে দেয়। অন্যদিকে রাসেল বাসার ভেতরে ঢুকে সামনে যাকেই পায় তাকেই হত্যা করা শুরু করে। সে কোনো বাচ্চা বা ছোট বড় দেখে না, পাইকিরি ভাবে মারা শুরু করে। বাইরে সবাইকে মারতে মারতে মার্কো এসে পড়ে সাইরাসের সামনে। তবে এবার সাইরাস সেই ছুরি মার্কোর বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। তবে মার্কো সেই চাকু বের করে আনে, কিন্তু এখানে মার্কো সাইরাসের সাথে পেরে উঠছিল না। সাইরাস তাকে মেরে বেঁধে ফেলে আর এদিকে রাসেল মার্কোর সামনেই তার ছোট ছোট ভাতিজাকে গ্যাসের সিলিন্ডার দিয়ে থেতলে হত্যা করে। এরপর রাসেল গুলি করে মার্কোর ভাবিকে মেরে ফেলে। তারপর তার ছোট ভাতিজিকে উপর থেকে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে মেরে ফেলে। এবার সাইরাস এসে ধরে মার্কোর মাকে। সাইরাস তার দুই হাত মার্কোর মায়ের মুখের মধ্যে ঢুকিয়ে দেয় আর দুই দিক দিয়ে টেনে মুখটাই ছিঁড়ে ফেলে। এরপর তাকেও খুব খারাপ ভাবে হত্যা করে। উপর থেকে ধরে আনা হয় মার্কোর বোন সোনিয়াকে আর সাইরাস এসে তার গলার উপর পা চেপে ধরে। কিন্তু ঠিক ওই সময়ে সাইরাস শুনতে পায় উপরের ঘরে আরো একজন রয়েছে। তাই সে উপরের ঘরে গেলে ভিক্টরের প্রেগনেন্ট গার্লফ্রেন্ড ঈশাকে গুরুতর অবস্থায় দেখতে পায়। সে আগে সেখানে ডক্টরদের মেরে দেয়। এরপর সে ঈশার পেটে এক চাপ দিয়ে বাচ্চা বের করে নেয় আর সেই সাথে ঈশার মুখের মধ্যে চাকু ঢুকিয়ে দিয়ে তাকেও মেরে ফেলে। এরপর নিচে এসে সেই বাচ্চাটাকে অন্যজনের হাতে ধরিয়ে দেয়। তারপর সোনিয়ার ঘাড়ের মধ্যে রড ঢুকিয়ে দিয়ে তাকেও মেরে ফেলে। এখন এই পুরো পরিবারের মধ্যে মাত্র দুজনই বেঁচে রয়েছে। এক হলো মার্কো আর দ্বিতীয় জন হলো সদ্য জন্ম নেওয়া তার ভাতিজা। সোনিয়াকে মেরে সাইরাস এসে মার্কোর সামনে বসে। সে একটি সিগারেট জ্বালিয়ে মার্কোকে বলে, শুনেছিলাম তুই নাকি জ্বলন্ত আগ্নেয়গিরি। তুই যদি জ্বলন্ত আগ্নেয়গিরি হোস তবে আমি হলাম ফুটন্ত লাভা। চাইলে তোকে আমি এখানেই পুঁতে দিতে পারি, কিন্তু আমি তোকে জান ভিক্ষা দিয়ে গেলাম যেন তুই বুঝতে পারিস আপন জন হারানোর কষ্ট কতটা। এসব বলে
সাইরাস সেখান থেকে চলে যায়। এবার দেখা যায় মার্কোর সম্পূর্ণ পরিবারকে একদম শেষ করে দিয়েছে সাইরাস, কিন্তু সে তো জানে না তার জন্য কি অপেক্ষা করছে। সাইরাস চলে গেলে মার্কো তার হাত ছাড়িয়ে নিয়ে বাথরুমে যায় আর ট্রিমার দিয়ে তার চুল কেটে নেয়। এরপর নিজের কেটে যাওয়া বুকের মাংস নিজেই সেলাই করে নেয়। লম্বা একটি শাওয়ার শেষ করে পুরাই ফ্রেশ হয়ে স্যুট বুট পরে রেডি হয়। তারপর সে তাদের পূর্বপুরুষদের ব্যান্ডের পারফিউম লাগিয়ে চলে যায় সাইরাসের আস্তানায়। বিশ্বাস করো এখানে যে অ্যাটিটিউড আর বিজিএম ছিল রে ভাই, পুরাই মাথা নষ্ট। তোমরা একবার হলো এই মুভিটা দেখে নিও। মার্কোকে দেখে সাইরাস বলে, আজ থেকে 2 মাস আগে এই অ্যাসিডের মধ্যেই তোর ভাইকে পুড়িয়ে মেরেছিলাম, আজকে তোকেও এখানেই মারবো। এটা বলেই সে ওপর থেকে চাপাতির বক্স ফেলে দিলে নিচে থেকে সবাই এসে সেই চাপাতিগুলো তুলে নিতে থাকে। সাইরাস সবাইকে বলে শালাকে কুপিয়ে শেষ করে দে, কিন্তু মার্কো দৌড়ে এসে সকলের ঘাড়ের ওপর দিয়ে সাইরাসের কাঁধে উঠে যায় আর সরাসরি সাইরাসের বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। এবার মার্কো তাকে বলে, আমিও চাইলে তোকে এখানেই মেরে ফেলতে পারি, কিন্তু আমি তোকে বোঝাবো আপনজন হারানোর কষ্ট কতটা গভীর। আমি তোর সামনে তোর ছোট ভাইয়ের কলিজা ছিঁড়ে বের করে আনবো, তারপর তোকেও মারবো। ততক্ষণে সেখানে শত শত গুন্ডা চলে আসে। মার্কো সেই চাকু দিয়ে তাদের ভুঁড়ি পেট ফাঁসিয়ে দিতে থাকে। এরপর সে একটি শটগান তুলে নেয় আর শাট ফায়ার করে এক একজনকে উড়িয়ে দেওয়া শুরু করে। কিন্তু ঠিক ওই সময়ে তার সেই ছোট্ট ভাতিজা মানে সদ্য জন্মানো ভিক্টরের ছেলের কান্নার আওয়াজ তার কানে আসে। এই সুযোগে সবাই চারিদিক থেকে তাকে ঘিরে ধরলে এবার সে সবাইকে তুলে আশ্রানো শুরু করে। এবার পাশে থেকে সে হেভি মেশিন গান তুলে নেয় আর শুরু করে মুহু ফায়ারিং। মাত্র কয়েক সেকেন্ডে সেখানে থাকা 400-500 জনকে শুইয়ে দেয় সেই মেশিন গান দিয়ে। মার্কোর এই ভয়ানক রূপ দেখে নিচে থেকে সাইরাস একদম থ হয়ে দাঁড়িয়ে থাকে। সবাইকে খতম করে মার্কো তেড়ে আসে সাইরাসের দিকে, কিন্তু তাকে বিশাল হ্যামার দিয়ে বাড়ি মেরে বসে রাসেল। এবার আর যাবি কোথায়? মার্কো সাইরাসকে রেখে এবার রাসেলকে ধরে আর তাকে ধরে তুলোধনা শুরু করে। সে রাসেলকে ধরে তার 2 আঙ্গুল ধরে টান মারে আর হাত 2 দিকে ছিঁড়ে যায়। এরপর সে একটি চাপাতি তুলে নিয়ে রাসেলের বুকের মধ্যে ঢুকিয়ে দেয়। চাপাতি বের করে সে এবার তার হাত রাসেলের বুকের মধ্যে ঢুকিয়ে দেয় আর তার হৃৎপিণ্ড ছিঁড়ে বের করে নিয়ে আসে। এই কাহিনী দেখে সাইরাস নিজেকে বাঁচাতে মার্কোর ছোট ভাতিজাকে তুলে নেয় আর অ্যাসিডের মধ্যে ফেলে দেওয়ার ভয় দেখাতে থাকে। কিন্তু মার্কো তার পুরো পরিবারকে হারিয়ে হিংস্র হায়নার মতো হয়ে গেছে। সে সাইরাসের কোনো কথা কান না দিয়ে তার দিকে তেড়ে যায় আর সেখান থেকে একটি কাটারি তুলে নিয়ে এক কোপে সাইরাসের মাথা নামিয়ে দেয়। আর সেখানে আমরা মার্কোর পিছনে দেখতে পাই কিভাবে সাইরাস ও তার ভাই মিলে তার পুরো পরিবারকে শেষ করে দিয়েছিল। বডি থেকে মাথা নামিয়ে দিলে সাইরাসের বডি সেই অ্যাসিডের মধ্যে পড়ে যায় আর মার্কো তার হাত থেকে তার ছোট্ট ভাতিজাকে ছাড়িয়ে নেয়। মার্কো এবার তার ভাতিজা ও তার পোষা কুকুরকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসলে দেখা যায় সেখানে আর কেউ জীবিত অবস্থায় দাঁড়িয়ে নাই। আর এখানে এই মুভির সমাপ্ত হয়। এই মুভির এক্সপ্লেন যদি তোমাদের গায়ে আগুন জ্বালিয়ে দিতে সক্ষম হয় তবেই আমাদের কষ্ট সার্থক। তো বলো এবার এই এক্সপ্লেনটি তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলো না। হয়তো মার্কোর 2য় পর্ব আসবে, যদি আসে আমি সেটাও এক্সপ্লেন করার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে এরকম আরো একটি মুভির এক্সপ্লেন নিয়ে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো।